নমস্কার। একটি ছোট্ট গ্রাম বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর ডিভিশনে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নাম। চারদিকে সবুজ মাঠ, কৃষকের জমি, কাঁচা রাস্তা, গ্রামীণ জনপদ, বাইরের পৃথিবীর কাছে প্রায় অচেনা একটি জায়গা। কিন্তু হঠাৎ করেই সেই গ্রামটি উঠে এসেছে জাতীয় ও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। কারণ সেখানে তৈরি হচ্ছিল এক বিশাল রাম মূর্তি। কেউ বললেন এটি হতে চলেছে বাংলাদেশের হিন্দু সমাজের আত্মপ্রকাশের, তাদের অধিকার রক্ষার প্রতীক। কেউ বললেন এটি ধর্মীয় পর্যটনের নতুন কেন্দ্র, নতুন দিগন্ত। আবার কেউ অভিযোগ করলেন এর পেছনে আছে রাজনৈতিক রহস্য, অর্থনৈতিক রহস্য। বিতর্ক বাড়ল, উত্তেজনা বাড়ল। আর তারপর যখন রামমূর্তির ৮০% নির্মাণ হয়ে গেছে, সেখানে আদিযোগী শিবমূর্তির তার ৭০-৮০% তৈরি হয়ে গেছে, সেখানে কৃষ্ণমূর্তি তারও বড় অংশই তৈরি হয়ে গেছে, তখনই একদিন ঘোষণা এলো নির্মাণ কাজ আপাতত বন্ধ। কারণ সেখানে সংখ্যাগুরু সংখ্যার যারা মুসলিমরা, তারা সেটা বন্ধ করে দিয়েছে। তারা ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছে যে হয় এই কাজ বন্ধ করে দিতে হবে, ধ্বংস করে দিতে হবে এই মূর্তি। কিন্তু প্রশ্ন হলো, এই গল্প কি শুধুই একটি মূর্তির গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে বাংলাদেশের ইতিহাস, উত্তরবঙ্গের হিন্দু সমাজের দীর্ঘ সংগ্রাম এবং একটি প্রাচীন মন্দির ক্ষেত্রের বিস্মৃত অতীত? হ্যাঁ, রামচন্দ্রপুর হঠাৎ সেখানে কোনো মন্দির তৈরি হচ্ছে না, তার একটা বিরাট অতীত আছে। আজ আমরা সেই গল্পই জানব। কয়েকটি পর্বে, অধ্যায়ে আমরা ভাগ করছি আমাদের সেই পর্ব। এবার আসি অধ্যায় ১। রামচন্দ্রপুরের প্রাচীন মন্দির ক্ষেত্র, যে জায়গাটিকে ঘিরে আজ এত বিতর্ক, সেটি কোনো নতুন ধর্মীয় কেন্দ্র নয়। স্থানীয় মন্দির কর্তৃপক্ষের দাবি অনুযায়ী এই মন্দির ক্ষেত্রের ইতিহাস শুরু হয়েছিল ১৭৮৭ সালে। ভাবুন একবার, ১৭৮৭ সাল। তখনও ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য একদম সবে শুরু হয়েছে। পলাশির যুদ্ধ শেষ হয়েছে ১৭৫৭ সালে। আর বাংলা তখন সদ্য পলাশির অভিঘাত কাটিয়ে উঠছে। এমন সময়ে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল তখনও নগর সভ্যতার, আধুনিক সভ্যতার বাইরে। সেই সময়ে প্রতিষ্ঠিত হলো এই রাধা গোবিন্দ ও কালী মন্দির। আজও সেখানে পুজো হয়, আজও সেখানে ধর্মীয় অনুষ্ঠান হয়, আজও স্থানীয় হিন্দু সমাজ এটিকে নিজেদের আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে দেখে। এক অর্থে এটি শুধু একটি মন্দির নয়, এটি উত্তরবঙ্গের হিন্দু সমাজের কয়েক প্রজন্মের স্মৃতি, ইতিহাস, কয়েক প্রজন্মের বিশ্বাস, কয়েক প্রজন্মের ইতিহাস। অধ্যায় ২। উত্তরবঙ্গের হিন্দু সমাজের দীর্ঘ ইতিহাস। বাংলাদেশের ইতিহাস নিয়ে আলোচনা হলেই আমরা প্রায়শই ঢাকা, চট্টগ্রাম, খুলনা বা বরিশালের কথা বলি, কিন্তু উত্তরবঙ্গের হিন্দু সমাজের ইতিহাস অনেক সময় আলোচনার বাইরে থেকে যায়। রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, এই অঞ্চলগুলোতে শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, বিভিন্ন আদিবাসী সম্প্রদায় একসঙ্গে বসবাস করেছে সৌহার্দ্যের সঙ্গে।
কৃষি নির্ভর এই সমাজে মন্দির কেবল ধর্মীয় উপাসনার জায়গা ছিল না, মন্দির ছিল সামাজিক কেন্দ্র, সাংস্কৃতিক কেন্দ্র, শিক্ষার কেন্দ্র, অনেক ক্ষেত্রে স্থানীয় অর্থনীতিরও কেন্দ্র। তাই উত্তরবঙ্গের বহু প্রাচীন মন্দিরকে ঘিরে তৈরি হয়েছে গ্রামের পরিচয়, লোক সংস্কৃতি, উৎসব এবং সামাজিক সংহতি। রামচন্দ্রপুরের মন্দিরও সেই ঐতিহ্যেরই একটি অংশ। অধ্যায় ৩, দেশভাগ, উদ্বাস্তু প্রবাহ এবং অস্তিত্ব রক্ষার লড়াই। কিন্তু ইতিহাস তো কখনো সরল রেখায় চলে না। 1947 সালে দেশ ভাগ হলো, পূর্ববঙ্গ হয়ে গেল পূর্ব পাকিস্তান। তারপর এলো ভয়াবহ জাতি দাঙ্গা, এলো রাজনৈতিক অস্থিরতা, এলো উদ্বাস্তু প্রবাহ। উত্তরবঙ্গের বহু হিন্দু পরিবার পশ্চিমবঙ্গে চলে গেল, অনেক মন্দির পরিত্যক্ত হলো, অনেক দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ উঠল, অনেক ধর্মীয় প্রতিষ্ঠান ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল। তবু সবাই তো চলে যায়নি, অনেক পরিবার, হিন্দু পরিবার থেকে গেছে। তারা তাদের মন্দির বাঁচিয়ে রেখেছে, তাদের পূজা পার্বণ বাঁচিয়ে রেখেছে, তাদের সংস্কৃতি বাঁচিয়ে রেখেছে। রামচন্দ্রপুরের মন্দির ক্ষেত্র সেই টিকে থাকার ইতিহাসের একটি প্রতীক। যারা একে টিকিয়ে রেখেছে তাদেরকে একটা স্যালুট। অধ্যায় ৪, দেবোত্তর সম্পত্তি কেন এত গুরুত্বপূর্ণ? বাংলাদেশে হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তিগুলোর একটি হলো দেবোত্তর সম্পত্তি। এই সম্পত্তি কোনো ব্যক্তির নয়, আইনগতভাবে এটি দেবতার নামে উৎসর্গীকৃত। এই জমির উদ্দেশ্য ধর্মীয় কার্যক্রম চালানো, মন্দির রক্ষণাবেক্ষণ করা এবং ধর্মীয় ঐতিহ্যকে টিকিয়ে রাখা। তাই যখন কোনো প্রাচীন দেবোত্তর সম্পত্তিতে বড় প্রকল্প শুরু হয়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কারা করছে, কিভাবে করছে, কেন করছে এবং ভবিষ্যতে এর প্রভাব কি হবে। অধ্যায় ৫, রামমূর্তির স্বপ্ন। এরপর আসে সেই পরিকল্পনা, এক বিশাল রামমূর্তি, শুধু রাম নন, সঙ্গে আছেন শিব, সঙ্গে আছেন শ্রীকৃষ্ণ, তিনজনের আলাদা আলাদা মূর্তি। একটি বৃহৎ, সুবৃহৎ ধর্মীয় কমপ্লেক্স, একটি তীর্থস্থান। আগেও ছিল, আরও বড় করে আগামী দিনে আসতে চলেছে। প্রকল্পের সমর্থকদের চোখে এটি ছিল এক বড় স্বপ্ন। তাদের যুক্তি, বাংলাদেশে যদি যেখানে বৌদ্ধদের জন্য পাহাড়পুর আছে, মুসলমানদের জন্য রয়েছে অসংখ্য ঐতিহাসিক স্থাপনা, কিন্তু হিন্দুদের জন্য বড় ধর্মীয় পর্যটন নেই, সেই পর্যটন কেন্দ্র একটা গড়ে উঠতে পারে। এই প্রকল্প সেই প্রয়োজন পূরণ করতে পারে। তাদের আশা ছিল এটি উত্তরবঙ্গের অর্থনীতিকেও বদলে দিতে পারবে, নতুন কর্মসংস্থান তৈরি করতে পারবে, পর্যটন আরও বাড়বে, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন খুব বড়ভাবে হতে পারবে। সেই স্বপ্ন নিয়ে এই বিরাট মন্দির কমপ্লেক্স। অধ্যায় ৬, কিন্তু বিতর্ক শুরু হলো। বাংলাদেশের রাজনীতি কখনো শূন্য স্থানে ঘটে না। একটি বিশাল রাম মূর্তি আবার এমন এক সময়ে যখন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ধর্মীয় পরিচয়ের প্রশ্ন অত্যন্ত সংবেদনশীল। ফলে প্রশ্ন উঠল, অর্থ কোথা থেকে আসছে, প্রশাসনিক অনুমতি কী ছিল, প্রকল্পের প্রকৃত আয়তন কত, কারা এর পৃষ্ঠপোষক। এই প্রশ্নগুলো ধীরে ধীরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল, সংবাদ মাধ্যমে এলো, শুরু হয়ে গেল রাজনৈতিক ব্যাখ্যা এবং প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন। এই প্রশ্ন তারাই করছে যারা নিজেরা বাংলাদেশে
অজস্র বিশাল আয়তনের মসজিদ তৈরি করেছেন 560টি। তারা করছেন প্রশ্ন যে তারা বলতেই পারেন সৌদি আরবের টাকা নিয়ে তারা এই মসজিদ তৈরি করেছেন, কিন্তু হিন্দুরা একটি বড় মন্দির তৈরি করতে গেছে, সরকারের থেকে একটি পয়সা নেয়নি, নিজেদের দেবোত্তর সম্পত্তির আয় থেকে, হিন্দুদের নিজেদের দান থেকে তারা তৈরি করতে চলেছে। শুরু হয়ে গেল প্রশ্ন। অধ্যায় 7, কেন এত সংবেদনশীল এই বিতর্ক? কারণ রাম শুধুমাত্র একটি ধর্মীয় চরিত্র নন, তিনি দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ প্রতীক। ভারতে রাম মন্দির আন্দোলনের পর থেকে রামকে ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। ফলে বাংলাদেশের একটি গ্রামে বিশাল রাম মূর্তি নির্মাণের খবর স্বাভাবিকভাবেই অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। কেউ এটিকে ধর্মীয় স্বাধীনতার প্রকাশ হিসেবে দেখেছেন, কেউ আবার এটিকে হিন্দুদের একটি ইসলামী দেশে হিন্দুদের ইসলামের বিরোধিতা করে নিজেদের আত্মপ্রকাশের অভিযান হিসেবে দেখছেন। কেউ এর পেছনে আবার ভারতের রাজনৈতিক প্রভাব দেখছেন। অধ্যায় 8, অযোধ্যা বিতর্ক এবং রামচন্দ্রপুর প্রসঙ্গ। রামচন্দ্রপুরের রাম মূর্তি নিয়ে বিতর্কের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি বিষয় বারবার সামনে এসেছে, সেটি হলো ভারতের অযোধ্যা, বিশেষ করে 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা। বাংলাদেশের কিছু ইসলামপন্থী ও মৌলবাদী গোষ্ঠী দাবি করেছেন অযোধ্যায় যা ঘটেছে তার প্রতিক্রিয়া হিসেবে রামচন্দ্রপুরের রাম মূর্তিও নির্মিত হতে দেয়া উচিত নয়। কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে ভেঙে ফেলার হুমকিও দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, অযোধ্যার ঘটনাটির প্রকৃত আইনি ও ঐতিহাসিক প্রেক্ষাপট কী? ইতিহাসবিদদের মধ্যে দীর্ঘদিন ধরেই এই বিতর্ক রয়েছে যে বাবরি মসজিদ নির্মাণের আগে সেখানে একটি হিন্দু ধর্মীয় স্থাপনা বা মন্দির ছিল। এই বিতর্ক বা এই প্রশ্ন কয়েক শতাব্দী ধরে চলেছে। পরবর্তীকালে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান, ঐতিহাসিক নথি এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার ভিত্তিতে ভারতের সর্বোচ্চ আদালত 2019 সালে একটি চূড়ান্ত রায় দেয়। আদালত তার রায়ে বিতর্কিত জমির মালিকানা হিন্দু পক্ষকে প্রদান করে এবং সেখানে রাম মন্দির নির্মাণের পথ সুগম হয়। একই সঙ্গে আদালত নির্দেশ দেয় যে মুসলিম সম্প্রদায়ের জন্য অযোধ্যাতেই বিকল্প হিসেবে 5 একর জমি প্রদান করতে হবে। পরবর্তীতে রাজ্য সরকার সেই জমি বরাদ্দ করেছে এবং সেখানে নতুন মসজিদ নির্মাণের উদ্যোগও গ্রহণ করা হয়েছে। অর্থাৎ বর্তমান অযোধ্যার রাম মন্দির কোনো নতুন রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে নয়, বরং বহু দশকব্যাপী আদালত নির্ভর বিচারিক প্রক্রিয়ার পর এটি নির্মিত হয়েছে। তাই অযোধ্যা নিয়ে কারো ব্যক্তিগত মত যাই হোক না কেন, রামচন্দ্রপুরের ঘটনাকে বিচার করতে গেলে সেটিকে বাংলাদেশের আইন, বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের সামাজিক বাস্তবতার আলোকে বিচার করাই সবচেয়ে যুক্তিসঙ্গত পদ্ধতি। কারণ একটি দেশের বিচারিক ইতিহাস আরেকটি দেশের কোনো ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে সহিংসতার ন্যায্যতা তৈরি করতে পারে না, বরং সভ্য সমাজে মতভেদ থাকলে তার সমাধান হওয়া উচিত আইন, সংলাপ এবং সাংবিধানিক পদ্ধতির মাধ্যমে। আর বাংলাদেশের রামচন্দ্রপুরে যে রাম মূর্তি নির্মাণ, সেটি হিন্দুদের নিজস্ব জমিতে, কারোর জমি, কারোর মসজিদ, কারোর জমি দখল করে কারোর মসজিদ ভেঙে সেখানে কোনো মন্দির বা মূর্তি তৈরি হচ্ছে না। অধ্যায় 9, নির্মাণ বন্ধ। তারপর এলো সেই মুহূর্ত যখন সেখানে ইসলামী মৌলবাদীদের তাদের অসন্তোষ, তাদের আন্দোলনের জেরে
এমনকি সেই আন্দোলন হিংসাত্মক রূপও নিয়েছে। আমি জানি, খবর পেয়েছি, গতকাল সেখানে মন্দিরের একজনকে, সেবায়েতকে, তাকে ধরে সেখানে প্রচণ্ড প্রহার করা হয়েছে। পরে মৃত্যুমুখে যাওয়ার মুখে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। মন্দির কর্তৃপক্ষ এখন জানালেন এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও উত্তেজনার আশঙ্কায় নির্মাণ কাজ আপাতত বন্ধ রাখা হচ্ছে। এই সিদ্ধান্তের মধ্যেই যেন লুকিয়ে আছে পুরো গল্পের ট্র্যাজেডি। কারণ এখানে দুই পক্ষের দুই রকম ভয় রয়েছে। এক পক্ষের ভয় তাদের ধর্মীয় অধিকার খর্ব হচ্ছে, অন্য পক্ষের ভয় এই প্রকল্প নতুন উত্তেজনার জন্ম দিচ্ছে বাংলাদেশে। ইসলামের তাদের অধিকার, মুসলমানের অধিকার রক্ষিত হচ্ছে না। আর মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, এই দুই পক্ষের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে একটি প্রাচীন মন্দির ক্ষেত্র, যার বয়স 2.5 শতাব্দীরও, 250 বছরেরও বেশি। বন্ধুরা, রামচন্দ্রপুরের গল্পকে যদি আমরা শুধুমাত্র রামমূর্তি বিতর্ক বলে দেখি, বাংলাদেশের রামমূর্তি বিতর্ক, তাহলে আমরা পুরো ছবিটা দেখতে পাবো না। এটি আসলে 3টি সমান্তরাল গল্প। প্রথম গল্প একটি প্রাচীন মন্দির ক্ষেত্রের, দেবোত্তর সম্পত্তির ওপর যে মন্দির ক্ষেত্র গঠিত হয়েছে, তৈরি হয়েছে। দ্বিতীয় গল্প বাংলাদেশের উত্তরবঙ্গের হিন্দু সমাজের তাদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে টিকে থাকার লড়াইয়ের গল্প। আর তৃতীয় গল্প আধুনিক দক্ষিণ এশিয়ার ধর্ম, রাজনীতি এবং পরিচয় সংকটের। আজ নির্মাণ কাজ বন্ধ, আগামীকাল হয়তো আবার শুরু হবে, হয়তো হবে না। কিন্তু একটি বিষয় নিশ্চিত, রামচন্দ্রপুর এখন আর শুধু একটি গ্রামের নাম নয়, এটি পরিণত হয়েছে একটি প্রতীকে, একটি লড়াইয়ের প্রতীকে, একটি প্রশ্নে, একটি বিতর্কে এবং সম্ভবত বাংলাদেশের ভবিষ্যৎ ধর্মীয় সামাজিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে। যদি যারা হুমকি দিচ্ছেন এই মন্দির এই মূর্তি ভেঙে ফেলতে হবে, তাদের উদ্দেশ্যে বলি যে আপনাদেরও যেমন অধিকার রয়েছে নিজেদের প্রার্থনার জায়গা তৈরি করবার, হিন্দুদেরও সেই অধিকার রয়েছে। প্রিয় দর্শক, আজকের আলোচনার এখানেই শেষ রাখছি, এখানেই শেষ করলাম। আবার আমরা রামচন্দ্রপুরের রামমূর্তি নিয়ে আলোচনায় আপনাদের সামনে আবার আসবো ভবিষ্যতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।